প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমায়া। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার হাউস 6/4 ব্লক ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ইমেজেস অফ ইনোসেন্স। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে বিশেষ টক শো সংবাদ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। সম্পা ম্যাডাম মোর ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, তার সাথে আমি কফি খাই যাইতেই পারি। তাহলে আমার স্মার্ট হয়ে লাভ হইলো কি? ভালো যত বাসায় যাও। বাসায় যাবো কিনবেন? ওই একটা ঘুষি খাইছি হাতে কি মুই হার সাথে কফি খাইতে জামু জামু জামু। শিকারী যখন কুমিরের চামড়া টার্গেট করে তখন এই চামড়া কুমিরের শরীর থেকে তুইলা লয়, এটা 100% গ্যারান্টি। জি ভাই, আপনিও আমার লেগে দোয়া করেন, আমিও যেন ঠিক বড় সড়ো একটা কুমির হইতে পারি, যে কুমিরের লেজ দিয়া বাড়ি দিয়া একদম শিকারীদেরও কাবু করে দিতে পারি। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী চিত্রমায়া। প্রিয় দর্শক, প্রদর্শনীটি নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন চিত্রশিল্পী স্নিগ্ধা রানী মিত্র। শুভ দুপুর আপু। শুভ দুপুর, ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। চিত্রমায়া যে এক্সিবিশনটা সম্পর্কে এখনই দর্শককে বলছিলাম, যেটা লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশনসে অনুষ্ঠিত হচ্ছে। 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। এটা আপনাদের একটা গ্রুপ এক্সিবিশন এবং সেখানে আপনি এবং আপনার সাথে আরো দুজন আছেন যারা মিলে আসলে পুরো বিষয়টা অর্গানাইজ করেছেন। কেমন লাগছে আসলে এক্সিবিশনটা করে? এটা তো প্রথম এক্সিবিশন মনে হয় আপনাদের 11 জনের। হ্যাঁ, এটা আমাদের 11 জনের প্রথম এক্সিবিশন। 11 জনের ঠিক না, আমরা 3 জন, আমি আমার 2 ফ্রেন্ড আফরিনা নাজনীন, চিত্রশিল্পী ওরাও, এবং আরিফা সুলতানা, আমরা 3 জন মিলে হঠাৎই হলো, মানে ইচ্ছে হলো আমাদের গুরু, মানে আমরা যার কাছে আমাদের চিত্র মানে আঁকার হাতে খড়ি, উনি ওনারই একক এক্সিবিশন চলছিল গ্যালারি কায়াতে, সোহাগ পারভেজ। তো উনি হচ্ছে জলের ধারার ওনার। তো ওই গ্যালারি কায়াতে যখন এক্সিবিশন চলছিল, তো আমরা গেলাম ওনার এক্সিবিশনটা দেখতে। তো ওই দিনই আমাদের মাথায় এলো, আমরা কেন না কিছু একটা করি, আমরা কিছু কেন পারবো না করতে। তো আমরা আমাদের গুরুর সঙ্গে ওখানে আলাপ করলাম যে ভাইয়া আমরা একটা কিছু করতে চাই। বললো ঠিক আছে, করো, মোস্ট ওয়েলকাম। তো আমরা ওখানেই 3 জন মিলে বসে আমরা এই এক্সিবিশনের ইয়েটা ঠিক করে ফেললাম, আমাদের গ্রুপ নেমটা ঠিক করে ফেললাম, ইজেল। মানে গত বছর একদম কথা বলতে বলতে গত বছর আপনার ডিসেম্বরে এই মাসেই তো এটা হলো। মানে এটা খুব সহজেই হয়ে গেল, মানে 1 বছরের মধ্যে আমরা প্রিপারেশনও নিয়ে ফেললাম যে
আমরা একটা এক্সিবিশন করব। তাও তো 1 বছর কিন্তু অনেকটা সময়। হ্যাঁ, অনেকটা আমাদের কাছে মানে খুবই মনে হচ্ছে যে এই সেদিন করলাম হয়ে গেল। তো আমরা যখন বললাম যে আমরা এক্সিবিশন করব, তখন মানে সবাই আমাদের সোহাগ পারভেজ ভাইয়ের কাছে আমরা যারা স্টুডেন্ট আছি সবাই রাজি, সবাই করবে আমাদের সঙ্গে এক্সিবিশন করবে। তো ওখান থেকে আমরা ভাবলাম যে আমরা 11 জনকে নিয়ে এক্সিবিশন করব। আচ্ছা, বেশি করব না, প্রথম এক্সিবিশন তো এর জন্য। এখানে আমি একটু যুক্ত করতে চাই যে আপনারা 3 জন মিলে অর্গানাইজ করছেন এবং সেটার নাম দিয়েছেন ইজেল। ইজেল, এই ইজেলটাই মূলত পুরো বিষয়টা অর্গানাইজ করছে 11 জনকে একত্রিত করবার পেছনে। মানে আমরা 3 জন সহ 8 জন, আর 8 জন, হ্যাঁ মোট 11 জন অর্গানাইজ, মানে আমরা এক্সিবিশনটা করব। আচ্ছা, প্রথমে কি ভেবেছিলেন যে মূলত যে এক্সিবিশনটা করবেন এটা একটা নরমাল গ্রুপ এক্সিবিশন হবে, যে যার মতন কাজ দিবে এরকম কিছু, নাকি কোনো থিম বেসড হবে? না, প্রথমে ভাবিনি, এরকম কিছু ভাবিনি, যে যার মতো করে কাজ করবে, স্বাধীন। আচ্ছা, যার যে মানে যে মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে মাধ্যমে যে করতে চায়, জল রং হতে পারে, চারকোল হতে পারে, পেন্সিল স্কেচ হতে পারে, অ্যাক্রিলিক হতে পারে, মানে শিল্পীর পূর্ণ স্বাধীনতা সেখানে থাকবে। পূর্ণ স্বাধীনতা। তাহলে এই শিল্পকর্ম প্রদর্শনীর নামকরণ চিত্রমায়া কেন হলো? চিত্রমায়া নিয়ে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এটা প্রথমেই এটা প্রদর্শনীর নামটা তো পরে ঠিক হয়েছে, আমাদের গ্রুপের নামটা আগে ঠিক হয়েছিল, ওই দিন ইজেল দেব আর কি, এরকম ঠিক হয়েছিল। আমাদের যখন সবই মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গিয়েছে, যখন ভাবলাম যে এক্সিবিশনটা করব, এবং যারা আমাদের গ্রুপে যারা অ্যাড হলো, তো আমাদের এক আপু আছে ইশরাত জাহান, জি, তো ও এই ছবিটা থেকে ওর হলো যে বললো যে চিত্রের মায়া বা মায়া দিয়ে কিছু একটা করো, সেখান থেকে আমাদের এই চিত্রমায়া নামকরণটা হলো। হ্যাঁ, তো কেমন চলছে এখন চিত্রমায়া? সবার কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? ভীষণই ভালো। ভাবতে পারিনি যে মানে আমরা এত একটা সাকসেস একটা এক্সিবিশন সবাইকে উপহার দিতে পারব। এখনো তো শেষ হয়নি, না 15 তারিখে শেষ হবে, আগামী রোববার পর্যন্ত। ওপেনিং এর দিন কারা কারা ছিলেন? ওপেনিং এর দিন ছিলেন আমাদের নিশ্চয়ই আমাদের সোহাগ পারভেজ ভাই, তারপরে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ডিপার্টমেন্টের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল স্যার, এবং তরুণ ঘোষ। আচ্ছা, চিত্রশিল্পী তরুণ ঘোষ। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন যে কোনো মাধ্যমে আসলে কাজ এখানে রয়েছে, কার কতগুলি করে কাজ রয়েছে, বা যদি জানতে চাই মোট কতগুলো কাজ এখানে আছে? মোট এখানে 58টি কাজ আছে। তার মানে একজনের আমরা 11 জনের কারো মূলত 5টা করে ছবি দেওয়ার তো আমাদের একটা সাইজ বেজ ছিল, সাইজ ধরুন 30-30 ছিল, বা ফুল শিট যেটা ওটা 24-28 মেবি এরকম। তারপরে ছোট সাইজও ছিল, আপনার হাফ শিট এরকম কিছু ছিল। তো এর থেকেও ছোট সাইজ যারা করেছে তাদের 7টা করা হয়েছে, যারা ফুল বড় শিটে করেছে, বড় ক্যানভাসে যারা করেছে, অ্যাক্রিলিকে করেছে, তারা হচ্ছে আপনার 5টা দিয়েছে এরকম, মানে কারো 5টা, কারো 6টা, কারো 7টা। আর বিষয়বস্তুর কথা যদি চিন্তা করি তাহলে কি সিমিলারিটি আছে না, যে যেভাবে হ্যাঁ, বিষয়বস্তুর মধ্যে আমরা আমাদের মূল ছিল হচ্ছে আপনার থিমটা ছিল বাংলাদেশ, মানে পুরো বাংলাদেশের উপরে আমাদেরকে আঁকতে হবে, যে যাই করো, নদী আঁকো, ফুল আঁকো, গ্রামের দৃশ্য করো, মানে হেরিটেজ করো, যাই করো তোমরা হচ্ছে আমাদের দেশকে উপস্থাপন করা। আচ্ছা, তার মানে আপনারা যে কাজগুলো করেছেন সেটা ওই যে ডিসিশন নিলেন 1 বছর আগে যে একটা এক্সিবিশন করবেন, তারপরেই কাজগুলো করা, নাকি পুরনো কাজ আছে? না, পুরনো কোনো কাজ নেই, আমরা সব নতুন কাজ। আচ্ছা, এবং 5-6 মাস ধরে এই কাজগুলো করে আমাদের এক্সিবিশনে শো হচ্ছে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনার কাজগুলো প্রসঙ্গে, যে আপনি কি নিয়ে কাজ করেছেন, কি ধরনের বিষয়বস্তু ছিল, কি মাধ্যমে কাজ করা হয়েছে আপনার? আমার মূলত ছবি আঁকতে ভালো লাগে প্রকৃতি নিয়ে, প্রাকৃতিক দৃশ্যই আমি খুব কমফোর্ট ফিল করি, ভালো লাগে আমার জন্য এটা। আমি এঁকেছি ছবি আপনার প্রকৃতি নিয়েই 2টো ছবি এঁকেছি। নদী নৌকাও ভালো লাগে, নদীর একটা ছবি আছে আমার, আর নৌকার একটা ছবি, নদী নৌকা। তার মানে সবগুলো কি রিয়েলিস্টিক কাজ? না, এক্সপেরিমেন্টাল বলা যায়। এক্সপেরিমেন্টাল। আর মাধ্যমের ক্ষেত্রে আপনি কোন মাধ্যমে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি জল রঙে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে আমি হচ্ছে আপনার সব মাধ্যমেই কাজ করি, অ্যাক্রিলিকও করি, আপনার কিন্তু জল রঙের প্রতি ভালোবাসাটা বেশি, স্বাচ্ছন্দ্যটা খুব বেশি। হ্যাঁ, এবং মনে সেটা জলের ধারা থেকেই আসলে মূলত জল রঙের প্রতি আসলে অন্যরকম একটা
জল রংটা অন্যরকম একটা মাধ্যম, আসলেই। যেখানে আপনার আপনি পারলে সময় কমে হয়ে যাবে। আর অ্যাক্রিলিক এমন একটা মাধ্যম, এটাতে আপনার অনেকটা শ্রম দিতে হয়। হ্যাঁ, সময় সাপেক্ষ একটু। সময় সাপেক্ষ। তবে জল রংটা হার্ড, সব মাধ্যমের থেকে জল রংটা কঠিন, এটা কিন্তু হাতে আসতে প্রচুর সময়। তবে জল রঙের মধ্যে যে সফটনেসটা আছে সেটা অন্য কোনো মাধ্যমে কিন্তু সব নেই। মাধ্যমেই করা যায়। এটা হচ্ছে আচ্ছা, আর্টিস্টের আপনি উপর তো ডিপেন্ড করে। ছোটবেলা থেকে কি ড্রয়িং শেখা হয়েছিল, বা আপনার তো হ্যাঁ, আর্ট শেখা কলেজে হয়েছে। পড়া হয়নি? না, মানে পড়া সেই জার্নিটা কেমন ছিল? ছোটবেলা থেকেই আমি আর্ট করেছি, মানে এমন ছিল আমার পড়তাম, খাতা থাকতো হাতের মধ্যে একটা, ওই খাতাতে আঁকিবুকি করতাম। আচ্ছা। পড়া মা কাজ করছে, এলো মানে রুমে এলো, হ্যাঁ। কি করিস, আমি বলি যে আমি পড়াশোনা করি, আচ্ছা। এদিকে কিন্তু আমি খাতায় আঁকছি। তো আমার স্কুলেও আমি ক্লাসে মানে ফার্স্ট হতাম আর্টে। হাই স্কুলেও ছিল, ক্লাস 8 পর্যন্ত ছিল। আচ্ছা। পরেও আমি নিজেই করেছি, জল রং করেছি। তখনও অ্যাক্রিলিক চিনতাম না, ওই সময় ওরকম রঙের কোনো ইয়ে ছিল না আমাদের, সুযোগটা ছিল না। সুযোগটা না, রং কেনা, রং চেনা, ওরকম টিচারও ছিল না, ওরকম পাইনি, ওরকম সুযোগটা পাইনি। তো আমার এই মানে আঁকার প্রতি আগ্রহ দেখে আমার মা আমাকে এই কালার পেন্সিল, জল রঙও ওরকম আমাদের ওখানে ভালো পাওয়া যেত না, কিনে ওখানে বলতে কোথায় সেটা? আমার জন্মস্থান পাবনাতে। আচ্ছা। ও তখন ছিল না ওখানে, আসলে ভালো কিছু ছিল না। তো আমার এই আঁকার ইন্টারেস্ট দেখে আমার মাও চেয়েছিলেন চারুকলায় পড়ি, হয়নি আসলে পড়া, চারুকলায় পড়া হয়নি। তো সেটার একটা আক্ষেপ ছিল নিশ্চয়ই। হ্যাঁ, একটা আক্ষেপ ছিল। দেন সুযোগ এলো 2019 সালে। মানে সুযোগটা কিভাবে তৈরি হলো? এটা তো মনে মনে তো অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে চিত্রশিল্পী হবেন বা চারুকলায় পড়তে যাবেন, কিন্তু এই সুযোগটা কিভাবে তৈরি হলো হবার পরে? বড় হবার পরে মানে আমি যখন বিয়ে হয় তার আগেও আমি এডওয়ার্ড কলেজে পড়তাম, তো পাবনা এডওয়ার্ড কলেজে, ওখানে আপনার আমাদের ডিপার্টমেন্টাল যিনি হেড ছিলেন, উনি আমার আঁকা, আমি সব সময় এঁকে গেছি, আঁকার সঙ্গে সঙ্গে আমি গানও করেছি। আচ্ছা, আমি ছোটবেলা কি গান শেখা হতো? হ্যাঁ, ছোটবেলা থেকে আর্ট গান দুটোতেই আমার ইয়ে ছিল। আচ্ছা, বেশি মায়ের পছন্দে করতাম গান, হ্যাঁ, নিজের পছন্দে আঁকা আঁকি। মাও পছন্দ করতেন, এখনো করেন না তা না। তারপরে তো আমার বিয়ে হয়ে গেল, বিয়ের পরে সব বন্ধ হয়ে গেল। দেন 2019 সালে যে করোনা 20 থেকে শুরু হলো, করোনা ইয়েটা এলো, প্রাদুর্ভাব। তো 19 সালে হঠাৎই, ওই সময় তো বাইরে বের হচ্ছে না মানুষ, সে লাস্টের দিকে 2020ই বলবো এটা। তো ওই সময় করোনার সময় কেউ ঘর থেকে বের হচ্ছে না, আতঙ্ক চারিদিকে, ঘরের মধ্যে বসে মানে খুব খারাপ লাগছে, কি করব এরকম। একদিন মোবাইল ঘাঁটতে আপনার মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম সোহাগ পারভেজ ভাইয়ের একটা ইয়ে দিয়েছেন, অনলাইন একটা অ্যাড দিয়েছেন যে আর্ট শেখানো হয়। আপনি তার আগে থেকে কি সোহাগ পারভেজ ভাইকে চিনতেন? না, চিনতেন। আচ্ছা, ওই দিন আমার কেনা হলো আর কি। তারপরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, তো ওখান থেকে আমার যাত্রা শুরু হয় 2019 থেকে। 2019 এবং 2019 থেকে এখন পর্যন্ত শিখে যাচ্ছেন? হ্যাঁ, শিখছি। আসলে আঁকা শেখার কোনো শেষ নেই, এটা এমন একটা মাধ্যম, এটা যদি বলি যে আমার হয়ে গেছে, এটা মানে সারা জীবনই চলবে, শেখাটা সারা জীবন চলবে। এক একজনের এক এক ধরন, আঁকার ধরন, তার দৃষ্টিভঙ্গি এক এক রকম, সবকিছুই মানে আলাদা। এবং একজন শিল্পীর স্বকীয়তা তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে। শিখতে তো হয়তো কম সময় লাগে, কিন্তু স্বকীয়তা, নিজেকে খুঁজে পাওয়ার যে একটা ব্যাপার, নিজেকে আবিষ্কার করার যে ব্যাপার, এবং সেটা চিত্রশিল্পের মাধ্যমে উপস্থাপন করার যে ব্যাপার, সেটাতে অনেক সময় লেগে যায়। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে আপনি যেদিন প্রথম গিয়েছিলেন জলের ধারাতে বা সোহাগ পারভেজ ভাইয়ের কাছে ড্রয়িং শিখতে, সেই দিনটা কেমন ছিল? আসলে আমি যাইনি, সরাসরি যাইনি, ওই সময় কিন্তু অনলাইনে ক্লাস হতো। আচ্ছা, করোনার মধ্যে টোটাল সময়টাতেই আমরা অনলাইনে ক্লাস করেছি। যখন করোনা মানে একটু ইয়ে হয়ে এলো, যখন শেষ করোনা এখন শান্ত, তখন উনি একটা আউটডোর ফেললেন। আচ্ছা, এর আগে ভাইয়াকে, হ্যাঁ সেটাই প্রথম, এটা ছিল বোটানিক্যাল গার্ডেনে। আচ্ছা, তো প্রথম গেলাম, ভীষণই ভালো অনুভূতি ওখানে, এবং সবাই মিলে একসাথে, ওখানে প্রায় 15-20 জন স্টুডেন্ট ছিল ভাইয়ার।
তখনও মনে হয় ভাবতে পারেনি যে একটা এক্সিবিশন করা হবে? না না, তখন তো প্রশ্নই আসে না। সবে শিখছি। আমার আগে যা পারতাম, আগে যা করেছি, তখন ভাইয়ার কাছে শিখে দেখলাম যে অনেক গ্রামাটিক্যাল অনেক ভুল আছে। ওটা তো আমার মনের ইচ্ছা মাফিক আমি করতাম, আমার যায়। আসলে ছবিতে যে যার মতো করেই করতে পারে, তবুও কিছু গ্রামার থাকে অবশ্যই, ভিতরে মানে অনেক কিছু সবকিছুর জানার মধ্যেই আছে, টেকনিক্যাল একটা ব্যাপার থাকে এবং শেখার একটা ব্যাপার থাকে। তো এখন যখন এই যে এক্সিবিশনটা করলেন চিত্রমায়া, মানে কি মনে হচ্ছে যে আসলে কতটুকু সফল হতে পেরেছি, বা নিজের ইচ্ছে যেটা ছিল, প্রবল ইচ্ছে বা প্রবল একটা তাগিদ ছিল ছবি আঁকার, সেটা কতটুকু পূরণ করতে পেরেছেন? আপাতত মানে সম্পূর্ণটাই পূরণ হয়েছে। হয়তো যতটুকু চেয়েছি তার বেশি হয়ে গেছে। এর পরে আমাদের স্টেপ হবে, আমরা মানে আরো এক্সিবিশন করব। আমাদের গ্রুপটাতে আমরা 3 জন ভেবেছি, মানে আমরা হয়তো 5 জনের একটা এক্সিবিশন করব কোনো সময়ে, আরো বেশি নিয়ে। কোনো সময় আমাদের তো মূল লক্ষ্যই হলো মেয়েদের নিয়ে কাজ করা, কিন্তু না, আমরা ওর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। মানে ওপেন থাকবে, বাচ্চারাও করতে পারবে, ছেলেরাও করতে পারবে, সবাই করতে পারবে। নেক্সটে আমাদের এই এক্সিবিশনটা করে আমাদের মানে কনফিডেন্সটা বেড়ে গেছে। হ্যাঁ, আমরা আর কি পারবো। আচ্ছা, এই যে ইজেলের কথা বলছিলাম, যেটা আপনারা 3 জন মিলে আসলে এই অর্গানাইজেশন বলা যেতে পারে এটাকে? হ্যাঁ, এটা ছোটখাটো একটা অর্গানাইজেশন। হ্যাঁ, এই অর্গানাইজেশনের মূল জায়গাটা কি, বা আপনারা কিভাবে করে কাজ করতে চাচ্ছেন? আসলে আমার থেকেই আমি বুঝতে পারলাম যে আমাদের মতো মানুষরা, মেয়ে নারীরা যারা, তারা হচ্ছে আপনার যারা এই যে সুপ্ত ইচ্ছাগুলো, যারা আঁকতে পারে, যারা গান করতে পারে, যারা পারে, যাদের পারিপার্শ্বিক অবস্থা সময়ের কারণে একটা সময় হারিয়ে যায়, মানে বিভিন্ন কারণে হচ্ছে না, আমাদের ইচ্ছা যারা আঁকতে ভালো, মানে আঁকার ইচ্ছা প্রবল, বিভিন্ন জায়গায় তাদেরকে এক্সপ্রেস করতে পারছে না, আচ্ছা, আমাদের ইচ্ছা ওদেরকে নিয়ে ওদেরকে প্রমোট করা। হ্যাঁ, ওদেরকে প্রমোট করা। চমৎকার। আমরা বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে, তারপরে ওয়ার্কশপের মাধ্যমে, আর্ট ক্যাম্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর আপনার নিজের সোলো এক্সিবিশন করার ইচ্ছা আছে কি? ইচ্ছা তো অবশ্যই আছে, তো এখনো প্রস্তুত না। এটার জন্য মানে নিজেকে আরেকটু প্রস্তুত করতে হবে। আর পাশাপাশি এমনি গান গাওয়াটা কি চলছে আপনার? হ্যাঁ, চলছে। মানে সেটা কি শেখা হয়েছে কোথাও থেকে, নাকি নিজে প্র্যাকটিস করা? আমি এখন শিখছি রেজনা চৌধুরী বন্যার কাছে, মানে ওটা স্পেশাল ব্যাচে আছি। আবার এর পরে আমি ওখানে সুরের ধারায় কলেজেও আছি, কলেজে একটা কোর্স করছি। চমৎকার, মানে ভীষণ ভালো লাগছে। মানে একই সাথে একজন সঙ্গীত শিল্পী এবং একই সাথে চিত্রশিল্পী, এই দুটোর কম্বিনেশন পাওয়াটা কিন্তু ভীষণ রেয়ার। কেমন লাগে? সব শিল্পের মধ্যে একটা যোগাযোগ থাকে। এই দুই শিল্পকে যদি বলা হয় যে কোথায় আসলে সিমিলারিটি, কি বলবেন? সিমিলারিটি বলতে শিল্পীর সত্তা, এটাই আমার মনে হয় যে এই দুটো। তাছাড়া গান এক জিনিস, আঁকাটা পুরোটাই ভিন্ন জিনিস। আঁকাটা হচ্ছে আপনার এটার এক ধরনের সময়, এটার সবকিছু আলাদা। গানটা তো কণ্ঠটাকে ঝালাই করে 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 তারপরে গানটা উপস্থাপন করতে হবে। মাধ্যম হয়তো আলাদা, কিন্তু দুটোই কিন্তু আসলে আমাদের আবেগ অনুভূতির প্রকাশ, তাই না? এবং এই জায়গাতেই সবথেকে বড় মিল। একটি গান শুনবো আপনার কণ্ঠে, আমরা 2 লাইন শোনাতে পারি। শুনি। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, সে যে ব্যতীত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যতীত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগেছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। থ্যাংক ইউ।
ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা আশা করি যে আপনাদের যে চিত্রমায়া সেটা যেন সফল হয়, যেটা 15 তারিখে শেষ হবে এবং দর্শকরা যেন অবশ্যই আসে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা আমাদের শিল্পীদের কাজ দেখুন, ভালো লাগবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।